ভিতরে কিছু কনসেপ্ট আছে যেগুলো আপনার যাতে মিস না হয়। তো এই একটা কনসেপ্ট হচ্ছে যে সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের এই যে স্টপল জিনিসটা কি, প্রতিবন্ধকতা বা স্টপল জিনিসটা কি, এটা আপনার মতো করে আপনারা ব্যাখ্যা করতে বলবে, অথবা একটা সমস্যামূলক জিনিস দিয়ে আপনারা বলতে পারে যে এই ক্ষেত্রে স্টপলটা প্রয়োগ হবে কিনা, অথবা বলতে পারে যে স্টপল কি আপনার চূড়ান্ত প্রমাণ কিনা, আইন এবং সংশ্লিষ্ট আইন উল্লেখ করে আপনি আপনার মতামতটা দেন। তাহলে সাক্ষ্য আইনের মধ্যে আমরা স্টপল রিলেটেড যেটাই পাবো সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এইটা আমরা একটু আন্ডারলাইন করে রাখবো যে এই রিলেটেড কি আছে আমি গুছিয়ে পড়বো, যেটা আমরা আমাদের ক্লাসেও দেওয়ার চেষ্টা করব। তাহলে এক নম্বর হচ্ছে যে আমাদের স্টপল। আর অলরেডি আমরা জানি স্টপল জিনিসটা কি, সেটা হচ্ছে আপনার কোনো ভাষণ, আপনার কোনো কথা, আপনার কোনো নীরবতা, এটা যদি অন্য ব্যক্তিকে কি করে এমন একটা জিনিস বিশ্বাস করায় আর আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে উনি কোনো কাজ করে, পরবর্তীতে আপনি অথবা আপনি যদি মারা যান, আপনার মধ্যে যারা ইন্টারেস্ট আসবে এরা আপনার ওই কথা থেকে আপনি সরতে পারবেন না, আপনাকে স্টপলে বাড়িত করবে। তো এটাই হচ্ছে আমাদের স্টপলের মূলনীতি। আর আমরা একটা জিনিস জানি যে স্টপল কোনো কিনা কনক্লুসিভ প্রুফ না, আমরা স্টপলটাকে একটা অ্যাজ এ স্টপ পয়েন্ট হিসাবে ব্যবহার করতে পারবো। দুই নম্বরে হচ্ছে যে তিন প্রকারের তিনটা আমাদের ডক্টরিন আছে, জাস্ট ওইটা আমরা একটু পড়বো। এক নম্বর হচ্ছে 6 নম্বর ধারাটা, 9 নম্বর ধারা আর 11 নম্বর ধারা। এর মূল জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করব যে ডক্টরিন অফ রেস জেস্ট একই ঘটনার অংশ বলতে আসলে কি বোঝায়। এরপরে আইডেন্টিফিকেশন প্রেট আসলে জিনিসটা কি কি কাজে ব্যবহার করা হয়, পুলিশ কখন ব্যবহার করে। আর একটা হচ্ছে প্লে অফ এলিবি, এই জিনিসটা কি, কেউ যদি প্লে অফ এলিবি দাবি করে তাহলে কাকে সেটা প্রমাণ করতে হবে, এরকম প্রশ্ন আপনার হইতে পারে। তাহলে এই চারটা কনসেপ্ট যাতে আপনার ক্লিয়ার থাকে। এরপরে দেখেন ডাইং ডিক্লারেশন থেকে নানা প্রকার প্রশ্ন হয়। এখন আপনাকে সর্বপ্রথম স্বচ্ছ ধারণা রাখতে হবে যে ডাইং ডিক্লারেশন কখন হয়, মানে কোন ডিক্লারেশনটাকে আমরা ডাইং ডিক্লারেশন বলবো। মূল কথাটা হচ্ছে ব্যক্তি মারা যাওয়ার আগে তার মৃত্যু রিলেটেড যেই কথাবার্তা বলবে শুধু সেটাই ডাইং ডিক্লারেশন। ব্যক্তি মারা যাওয়ার আগে তার মৃত্যু কি কারণে হচ্ছে এই রিলেটেড যে কথাবার্তা শুধু এতটুকুই গ্রহণযোগ্য। আর ব্যক্তি যদি মারা না যায়, অর্থাৎ একজন ডাইং ডিক্লারেশন দিল, পুলিশ তার ডাইং ডিক্লারেশনটা নিল অথবা যে কোনো ব্যক্তির কাছে সে দিল, কিন্তু পরবর্তীতে সে কি হলো, জীবিত আছে, সে মারা যায়নি। এখন এই তার যে ডাইং ডিক্লারেশন যেটা ছিল, এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো, এই স্বচ্ছ ধারণাটা আমাদের থাকতে হবে যে এটাকে আমরা কি করতে পারবো, 157 অধীনে আমরা কিছুটা ব্যবহার করতে পারবো তার বক্তব্যটাকে জোরালো করার জন্য। এটা ডাইং ডিক্লারেশন হিসাবে আর ব্যবহার হবে না যেহেতু সে জীবিত। আবার এক্ষেত্রে নানা প্রকার প্রশ্ন আসবে যে ডাইং ডিক্লারেশনের মাধ্যমে কি শুধুমাত্র আসামিকে শাস্তি দেওয়া যায় কি না, দিলে ইল্লিগাল হবে কি না। তো এই রিলেটেড আমরা আমাদের ক্লাসগুলোতে দেওয়ার চেষ্টা করব। তারপরও আপনারও যাতে একটা স্বচ্ছ ধারণা থাকে যে ডাইং ডিক্লারেশন জিনিসটা কি, কত ধারায় আছে, এইটা দিয়ে শাস্তি দেওয়া যাবে কিনা, ব্যক্তি যদি মারা না যায় তাহলে ডাইং ডিক্লারেশনের কি হবে। এই 5টা প্রশ্ন আপনি নিজেকে নিজে করবেন, নিজের উত্তরটা নিজে খুঁজে বের করবেন যে তাহলে এখন কি হচ্ছে ডাইং ডিক্লারেশনের। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আমাদের দেখেন প্রিজাম্পশন থেকে মোটামুটি আমাদের 79 থেকে নিয়ে 90 অনেকগুলো কথা বলা আছে। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 90 আর 90 30 বছরের পুরাতন, আর যদি ডিজিটাল রেকর্ড হয় 5 বছরের পুরাতন। তো এই রিলেটেড আপনাকে একটু ব্যাখ্যা চাইতে পারে যে আপনি 30 বছরের পুরাতন দলিল এবং ইলেকট্রনিক এভিডেন্স হইলে 5 বছরের পুরাতন দলিল সম্পর্কে আপনি একটু ব্যাখ্যা করেন কি প্রিজাম্পশনটা হবে। তো এই দুটা জিনিসই গুরুত্বপূর্ণ। এখান থেকে অন্যগুলা নর্মালি আপনি এমসিকিউর মতো চাইলে একটু পড়ে যাইতে পারেন, যদি কোনো কারণবশত যদি বাই চান্স দিয়ে দেয় যে কোন দলিলগুলো সম্পর্কে বা কোন বিষয়গুলো সম্পর্কে সেলফ প্রিজাম্পশনে আসবে, তখন সেকশন উল্লেখ করে একবার শুধু লিখতে পারেন যে 79-তে আমার কি আছে জাবেদা নকল, 80-তে আমার যে এভিডেন্সগুলো আছে জুডিশিয়াল প্রসিডিংয়ে। তো এমসিকিউর মতো করে বাকিগুলো পড়তে পারেন, কিন্তু 90 আর 90 এটা হচ্ছে একটু ব্যাখ্যামূলক। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এডমিশন আর কনফেশন। অনেক ক্ষেত্রে আপনাকে চাইতে পারে যে এডমিশন জিনিসটা কি, এডমিশন এবং কনফেশনের মধ্যে পার্থক্যটা কি, 5টা পার্থক্য আপনি লিখেন। পুলিশের কাছে দোষ স্বীকার করলে কি হবে, পুলিশ হেফাজতে করলে কি হবে, পুলিশ হেফাজতে
প্রদত্ত বক্তব্য কতটুকু পুলিশ আপনার বিরুদ্ধে প্রমাণ করতে পারবে। তার মানে এডমিশন এবং কনফেশন রিলেটেড যে সেকশনগুলো আছে এগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো প্রতিটাই আপনাকে পড়তে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে হচ্ছে বার্ডেন অফ প্রুফ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বার্ডেন অফ প্রুফ, অর্থাৎ 101 থেকে নিয়ে যদি আমরা বলি মোটামুটি 114 পর্যন্ত প্রতিটা সেকশনই আপনি পড়তেই হবে। কারণ অনেক ক্ষেত্রে আপনাকে বলতে পারে যে প্রমাণের দায়ভার কি, সাক্ষ্য আইন অনুযায়ী প্রমাণের দায়ভারে আপনি ব্যাখ্যা করেন, তখন ওই প্রতিটা সেকশন উঠায় উঠায় আপনাকে হেডিং দিয়ে দিয়ে আপনাকে কিন্তু লিখতে হবে যে 101-এ কি বলছে, 102-এ কি বলতেছে। এটা ছাড়া এর ভিতরে 112 যেটা আছে আমাদের, যে লেজিটিমেসি অফ এ চাইল্ড, সন্তানের বৈধতা। তো এখান থেকে আপনাকে ক্রিয়েটিভ কিছু প্রশ্ন দিতে পারে, যেমন আমরা আমাদের ক্লাসে ওই যে আওয়ামী লীগের এমপি ছিল বদি সাহেবের কক্সবাজারে, তার মামলাটা উল্লেখ করেছি যে একজন তাকে পিতা দাবি করে সে আদালতে মামলা দায়ের করছে, সে সেখানে তার কি ডিএনএ টেস্ট করার জন্য ডিএনএ অনুমতি প্রার্থনা করছে। এখন আপনি কি মনে করেন কিনা যে ডিএনএ টেস্টের মাধ্যমে তার এই লেজিটিমেসি আদালত তার পক্ষে দিবে বলে আপনি কতটুকু মনে করেন, আপনার পক্ষে আপনি বক্তব্যটা দেন। তাহলে লেজিটিমেসি সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে যে আমরা কি করতে পারবো না, ডিএনএ রিপোর্ট বা প্যাটার্নিটি রিপোর্টের মাধ্যমে লেজিটিমেসি পাওয়া যায় না। আপনি দেখাইতে পারেন যে বদি সাহেবের সন্তান সে ডিএনএগতভাবে, কিন্তু লেজিটিমেসি হচ্ছে একটা আইনগত বিষয়। যেমন আমরা লিগ্যাল বৈধতা, লিগ্যাল অপারগতা দেখেছি তামাদি আইনে, ব্যক্তি সবল সুস্থ কিন্তু সে কি একটু জড়বুদ্ধি সম্পন্ন, তার আইনগতভাবে সে অক্ষম। একই রকম ভাবে 112 ধারার মূল জিনিসটা হচ্ছে যে বৈধ বিবাহ আছে কিনা, বৈধ বিবাহ থাকলে সন্তান আসলে তখনই বৈধ হবে। এর বাইরে অবৈধ সম্পর্কের ফলে যে সন্তান হবে এরা লেজিটিমেট না, যদিও প্যাটার্নিটি ঠিক আছে, ডিএনএ টেস্ট অনুযায়ী এরই সন্তান, কিন্তু আইনের দিক থেকে সে কি অবৈধ সন্তান, লেজিটিমেট হবে না। এই ছোট্ট ধারণাটা যদি থাকে তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই হোক আপনি আপনার বক্তব্যটা শেষ লাইনে দিতে পারবেন যে লেজিটিমেসি হচ্ছে একটা আইনগত বিষয়। সেখানে আমাদেরকে সাক্ষ্য আইনের 112 অনুযায়ী কি দেখতে হয় যে বৈধ বিবাহ আছে কিনা, অথবা তালাক হইলে ওই মহিলা অবিবাহিত ছিল কিনা, এবং 280 দিনের মধ্যে তার সন্তানটা প্রসব হয়েছে কিনা, এতটুকুই বিবেচ্য বিষয়। যদি এই দুইটা কন্ডিশনের কোনো একটা ফুলফিল করে, আর যে গর্ভবতী হওয়ার সময় ওই ব্যক্তি যদি দেখাইতে পারে যে ওই মহিলার সাথে তার কোনো অ্যাক্সেস ছিল না, তাহলে কাহিনী একরকম হবে। আর যদি সে ব্যর্থ হয়, সে যদি প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে কি হবে, লেজিটেমেস হবে, আর না হলে হবে না। তার মানে 112-র মধ্যে আপনাকে ক্রিয়েটিভ জিনিস যদি দেয়, এটা আপনার নিজের মতো করে লিখতে হবে, কিন্তু উপাদানটা আপনার ঠিক থাকবে যে একটা বৈধ বিবাহ লাগবে, অথবা তালাক হইলে 280 দিনের মধ্যে সন্তান প্রসব হইতে হবে, এবং ওই মহিলা অবিবাহিত থাকতে হবে। আর যদি পুরুষ যদি বলতে চায় যে এটা আমার সন্তান না, তাহলে এইটা তাকে প্রমাণ করতে হবে যে ওই মহিলা যখন গর্ভবতী হয়, অর্থাৎ সন্তান যখন পেটে আসার সময় ছিল, তখন ওই মহিলার সাথে তার কোনো অ্যাক্সেস ছিল না, বলতে ফিজিক্যাল কোনো অ্যাক্সেস ছিল না। এরপরে যদি গুরুত্বপূর্ণ আমরা মনে করি, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে যে আসলে সাক্ষীর যোগ্যতা, এই রিলেটেড যেই যে সেকশনগুলো আছে এগুলো আমরা দেখব যে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য কে কে যোগ্য। তো যখন আমরা 118 দেখবো, আমাদেরকে বলবে যে সবাই সাক্ষী দিতে পারে, কিছু এক্সেপশন দেওয়া আছে। 119-এ আমাদেরকে বলে যে বোবা ব্যক্তিও সাক্ষী দিতে পারে। 120-এ আমাদের দুইটা কথা বলে, 120-এ বলে যে স্বামী স্ত্রী দেওয়ানি মামলায় যোগ্য সাক্ষী, ফৌজদারি মামলায় পরস্পরের বিরুদ্ধে যোগ্য সাক্ষী, কিন্তু ফৌজদারি মামলায় স্বামী স্ত্রী পরস্পরের পক্ষে যোগ্য সাক্ষী না। এর পাশাপাশি আমরা 120-এর দুইটা অংশ কিন্তু আছে, দুইটা না তিনটা অংশ আছে, মামলার বাদী এবং বিবাদী এরাও কিন্তু যোগ্য সাক্ষী, এটা মনে রাখবেন। মামলার বাদী, আপনি একটা মামলা করছেন, আপনি নিজেও একজন যোগ্য সাক্ষী। এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে একমপ্লিস যে আছে, দুষ্কর্মের সহযোগী, সেও কিন্তু একজন যোগ্য সাক্ষী। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এবং যিনি অ্যাকিউজড আছেন, আমরা যদি আমাদের ইয়াটা দেখি সিআরপিসি, অ্যাকিউজডও কিন্তু একজন যোগ্য সাক্ষী, সে নিজের যে একটা অপরাধ সে নিজে ডিফেন্ড করতে পারে। এরপরে আর যে কনসেপ্টটা রাখবেন সেটা হচ্ছে যে হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী, এই জিনিসটা কি। আপনি যাকে আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে যাকে নিয়ে গেছেন, সে যখন আপনার বিরুদ্ধে কথা বলবে সেটাকে আমরা বলি যে বৈরী সাক্ষী। এখন এই রিলেটেড আইনে জিনিসটা কি আছে, তাকে যারা কখন করতে পারবেন, আদালতের অনুমতি প্রয়োজন হবে কিনা, কত ধারার মধ্যে আছে, এই রকম একটা ধারণা আপনি রাখবেন।
এর বাইরে আপনি বিচারকের যে ক্ষমতা, সাক্ষ্য আইনে যে ক্ষমতাটা দেওয়া আছে, মোটামুটি 3টা ক্ষমতা একটু ব্যাখ্যা করে আপনাকে বুঝতে হবে। 136-এ অনেক কাহিনী বলা আছে যে কোন একটা এভিডেন্স অ্যাডমিসেবল হবে কি হবে না, এটা বিচারক নির্ধারণ করবেন। তো আপনাকে বলতে পারে যে সাক্ষ্য আইন অনুযায়ী আপনি একটু ব্যাখ্যা করেন। ভিতরে দেখবেন যে অনেকগুলো, মোটামুটি 3টার মতো বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাগুলো একটু পড়তে হবে যে কখন একজন বিচারক একটা সাক্ষীকে অ্যাডমিসেবল হিসাবে নেবেন এবং কখন উনি এটা রিজেক্ট করবেন। এরপরে 165টা অবশ্যই আপনাকে একটু দেখতে হবে যে বিচারক কি করতে পারেন, যে কোনো ব্যক্তিকে যে কোনো প্রশ্ন, যে কোনো দলিল, যে কোনো কিছু উপস্থাপন করার জন্য উনি কি করতে পারেন, আদেশ দিতে পারেন, কিন্তু রায়টা দিবেন যেগুলো রিলেভেন্ট ফ্যাক্ট, যেটা সংশ্লিষ্ট দলিল বা সাক্ষ্যের উপর ভিত্তি করেই। তো 165টাও ডিটেইলে আপনাকে একটু পড়তে হবে। আর সর্বশেষ 167টাও আপনাকে একটু দেখতে হবে যে বিচারক যদি কি করে, অপর্যাপ্তভাবে কোনো একটা এভিডেন্স গ্রহণ করে নেয় অথবা রিজেক্ট করে, তাইলে মামলার ফলাফলটা কি হবে আপনি একটু ব্যাখ্যা করেন। তার মানে 136, 165, 167 এই 3টা একদম ডিটেইলে আপনাকে পড়তে হবে। আপনাকে বলতে পারে যে এটা আপনি ব্যাখ্যা করেন নিজের মতো করে। এরপরে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আমাদের জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষী লাগে, এটা আমরা সবাই জানি। তো ছোটখাটো এরকম তো দিবে না, হয়তো কোনো এক জায়গায় আপনাকে লেস লাগিয়ে দিতে পারে যে মামলা প্রমাণ করার জন্য, বা অর্থাৎ কারা যোগ্য সাক্ষী হতে পারে, একটা মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষী দরকার হইতে পারে, তো এই রিলেটেড দিতে পারে। এরপরে যেটা আমরা জবানবন্দি, জেরা, এই দুটা জিনিস নর্মালি খুব সহজভাবে কিন্তু দেওয়া আছে যে জবানবন্দি জিনিসটা কি, জেরা জিনিসটা কি। এরপরে লিডিং কোশ্চেন জিনিসটা কি, জিনিসটা আপনাকে একটু পড়তে হবে। রিফ্রেশিং মেমোরি জিনিসটা কি। আর যে এভিডেন্সগুলোর মধ্যে আপনাকে অবশ্যই ওরাল এভিডেন্সের ক্ষেত্রে 2টা সেকশন আছে, 2টা অবশ্যই পড়তে হবে। ডকুমেন্টারি এভিডেন্স জিনিসটা কি, কয়েকটা উপাদান আছে, সেটা অবশ্যই পড়বো আমরা। প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স, পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট, এই যে কয়েকটা আমরা কথা বললাম, যাতে আপনার সাক্ষ্য আইনের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। যদি এইগুলো আপনার ক্লিয়ার থাকে, প্রশ্ন তারা যেভাবে করুক, আপনি মোটামুটি আমরা আশা করি যে অ্যান্সারটা আপনি করতে পারবেনই পারবেন, না পাওয়ার কোনো কারণ নেই। তো এটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনার দায়িত্ব হচ্ছে এটা আপনি বুঝেন কিনা, কোন ধারায় আছে, একটু নিজেকে যাচাই করবেন। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে সাক্ষ্য আইনে আমরা কোন জিনিসটা পড়বো। সবগুলা তো পড়ে আর আমাদের লাভ নাই। তো প্রথমে যখন আপনি সাক্ষ্য আইনের প্রথম অংশ খুলবেন, এখানে 3টা জিনিস আছে, মে প্রিজিউম, শেল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। তো এইটা সম্পর্কে একটু ধারণা নেবেন যে মে প্রিজিউম জিনিসটা কি, বা শেল প্রিজিউম জিনিসটা কি, বা কনক্লুসিভ প্রুফ জিনিসটা কি। তো সাক্ষ্য আইনের বিশ্লেষণে যেটা আমরা দেখতেছি, মে প্রিজিউম মানে হচ্ছে যে এমন একটা ফ্যাক্ট বা এমন একটা জিনিস যেটা বিচারক তার অস্তিত্ব আছে, বা ঘটনাটা সত্য, বা দলিলটা সত্য, অরিজিনাল, অর্থাৎ একটা ফ্যাক্টের অস্তিত্ব আছে হিসাবে বিচারক ধরে নিতে পারে, অথবা যে কোনো পক্ষকে বলতে পারে যে আপনি এই ফ্যাক্টটা প্রমাণ করেন। তাহলে মে প্রিজিউমের ক্ষেত্রে আমরা সহজে যদি বুঝি যে মে প্রিজিউম এমন একটা জিনিসকে বোঝায় যার মাধ্যমে আদালত যে কোনো একটা ফ্যাক্টের অস্তিত্ব আছে বলে ধরে নিতে পারে, অথবা ওই ফ্যাক্টটা প্রমাণ করার জন্য আদেশ দিতে পারে যে আপনি এই বিষয়টা একটু প্রমাণ করেন। শেল প্রিজিউম যখন আসে তখন বলতেছে যে এই ক্ষেত্রে একটা জিনিসের অস্তিত্ব আছে, আইনগতভাবেই বিচারককে ধরে নিতে হবে, তার এখানে কোনো প্রকার ডিসক্রিপশন ব্যবহার করতে পারবে না, কোনো পক্ষকে সে কি করতে পারবে না, বলতে পারবে না যে আপনি এটা প্রমাণ করেন, কারণ আইন বলতেছে আপনি শেল প্রিজিউম করেন। যেমন একটা সার্টিফাইড কপি, যেমন একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল যখন বিচারকের সামনে উপস্থাপন করা হয়, তার কাছে এইটা বলার সুযোগ নাই যে আপনি এটা প্রমাণ করেন, কারণ আইন বলতেছে পাওয়ার অফ অ্যাটর্নি একটা শেল প্রিজিউমের মধ্যে আসবে। আইন বলতেছে যে আমাদের সার্টিফাইড কপি শেল প্রিজিউমের মধ্যে আসবে। তার মানে হচ্ছে শেল প্রিজিউম এমন জিনিস যেখানে আদালত আপনাকে প্রমাণ করার জন্য বলতে পারবে না, আদালত নিজে থেকে আইনগতভাবেই ধরে নিবে যে এটার অস্তিত্ব আছে। তবে কথা হচ্ছে অপরপক্ষ এটা খণ্ডনীয় করতে পারে, খণ্ডন করতে পারে, মানে সে তথ্য উপাত্ত ব্যবহার করে এটাকে মিথ্যা প্রমাণ করতে পারে। তাহলে আমাদের শেল প্রিজিউমের 2টা অংশ, একটা হচ্ছে বিচারক সত্য বলে ধরে নিবে, অস্তিত্ব আছে, কোনো প্রকার আপনারা প্রশ্ন করবে না, কাউরে বলবে না এটা প্রমাণ করেন, কিন্তু অপরপক্ষ, বিরোধী পক্ষ তথ্য উপাত্ত দিয়ে এটাকে কি করতে পারে, খণ্ডন করতে পারে, মিথ্যা প্রমাণ করতে পারে, অর্থাৎ সাক্ষ্য প্রমাণ বিচারক গ্রহণ করতে পারবে। আর কনক্লুসিভ প্রুফ হচ্ছে এমন একটা জিনিস যেই বিষয়টার উপর বিচারক কোনো প্রকার তথ্য উপাত্ত এভিডেন্স কিছুই গ্রহণ করতে পারবে না,
অর্থাৎ যেখানে একটা ফ্যাক্ট যদি প্রমাণিত হয়, যেমন বিবাহ প্রমাণিত হয়ে গেছে, তার মানে ওই বিবাহকালীন সন্তান আসছে, সেটা হচ্ছে কি কনক্লুসিভ প্রুফ। তাহলে কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ হচ্ছে এমন একটা জিনিস যখন একটা ফ্যাক্টের কি হয় অস্তিত্ব প্রমাণ হয়ে যায় বাই ডিফল্ট, সাথে সাথে তখন আরেকটা ফ্যাক্ট প্রমাণিত হয়। যেমন ধরেন যে আমরা যখন বার কাউন্সিল পড়বো সেখানে জানি যে এক্স অফিসিও হিসাবে কি হয়, যিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হন বাই ডিফল্ট উনি বার কাউন্সিলের সভাপতি হয়ে যান। এখন যদি আপনি এই গেজেটটা যদি দেখান যে উনি অ্যাটর্নি জেনারেল হয়েছে, তো এটার প্রমাণ করার আপনার কোনো দরকার নাই যে উনি বার কাউন্সিলের সভাপতি হলো কি হলো না, কারণ ওইটা হইলে এটা অটোমেটিক উনি হয়ে যাবেন। বিবাহ যদি বৈধ থাকে সন্তানটা বৈধ হবে, সহজ কথা হচ্ছে এটা। অর্থাৎ কনক্লুসিভ প্রুফে কোনো প্রকার এভিডেন্স দেওয়া যাবে না। তবে মূল কথা হচ্ছে সব জিনিসেরই ব্যতিক্রম থাকে, এই ধারারও ব্যতিক্রম আছে। তো আমাদের অত ডিটেইলে আলোচনা যাওয়ার দরকার নেই। যেমন 112-র মধ্যেই ব্যতিক্রম আছে, সেখানে বলছে কি যদি কেউ অস্বীকার করতে চায় তাহলে সে তথ্য উপাত্ত দিয়ে কি করবে, একটা জিনিস প্রমাণ করবে। তবে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের যখন 40 ধারায় ওই যে পূর্ববর্তী জাজমেন্ট, যেটা আমরা কি করব ব্যবহার করব কি হিসাবে, রেস জুডিকাটা হিসাবে, উপযুক্ত আদালত কর্তৃক উপযুক্ত পক্ষ দ্বারা কি হইলো একবার ডিসাইড হয়ে গেলে দ্বিতীয়বার হবে না। তো সেটা আমরা কনক্লুসিভ প্রুফ হিসাবে দিতে পারবে আদালত। আপনি যখন দেখাবেন যে বিষয় অলরেডি ডিসাইড হয়ে গেছে, তো আদালত আর কি করবে না, তাকে তথ্য উপাত্ত নিয়ে এটা মিথ্যা প্রমাণ করা বা খণ্ডন করার কোনো প্রকার এভিডেন্স নিবে না। তো এই তিনটে জিনিস একটু মনে রাখবেন যে মে প্রিজিউম, শেল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ, এই তিনটা জিনিস আমাদের কি। এরপরে নর্মালি সাক্ষ্য আইন আমরা যখন আমাদের কোর্সে পড়াই, আমরা প্রথম থেকে পড়াই না, আমরা আমার যতবারই ক্লাস হয়েছে এমসিকিউ বলেন, আমরা সাক্ষ্য আইনটা পড়াই 56 নম্বর সেকশন থেকে, যেখান থেকে আমাদের বোঝাটা কি হয় কম হয়ে যায়, যে কিছু জিনিস যেটা আমার প্রয়োজন নাই প্রমাণ করার, যেটা আদালত নিজে থেকে জুডিশিয়াল নোটিশ হিসাবে নিয়ে নিবে। এখন আপনার লিখিত পরীক্ষা আসতে পারে যে জুডিশিয়াল নোটিশ জিনিসটা কি, কোন কোন বিষয়গুলো জুডিশিয়াল নোটিশ হিসাবে আদালত নিজে থেকে কি করবে বিবেচনা করবে বা ধরে নিবে। তো এই তিনটা সেকশনে আপনি লিখিতর জন্য আরেকবার পড়বেন, এমসিকিউতে আমরা পড়াইছি, সেটা হচ্ছে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, কোট আনকোট ইংরেজিটা সহ, যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কি করার দরকার নাই, আদালতে প্রমাণ করার দরকার নাই। আরেকটা হচ্ছে এডমিটেড ফ্যাক্ট, কোনো পক্ষ যদি কোনো কিছু স্বীকার করে সেটা আদালতে প্রমাণ করার দরকার নাই, তবে আদালত যদি মনে করে আদালত তাইলে এডমিটেড ফ্যাক্টকেও বলতে পারে যে না আপনি প্রমাণ করেন। আর 57-তে আমাদের অনেকগুলো কারণ বলা আছে যে যেগুলো আমাদের জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট। এখন আপনার দায়িত্ব হচ্ছে ওই কয়টা মুখস্থ করা। তাহলে 56, 57, 58 এই তিনোটা সর্বপ্রথম পড়বেন, যে এমন কিছু জিনিস আছে যেগুলো বিচারক নিজে থেকে নোটিশে নিবে, আপনার প্রমাণ করতে হবে না। আর এডমিটেড ফ্যাক্টও আমরা আদালতে প্রমাণ করতে হয় না। তাহলে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট জিনিসটা কি? তো 57 নম্বর ধারা বলে যে বাংলাদেশে যত আইন আছে, যত যুদ্ধের বিধি আছে, এটা ছাড়া কতটা উপমহাদেশ আছে, কতটা টাইম জোন আছে, কোন দেশের রাজা প্রজার কি উপাধি, তাদেরকে রাষ্ট্রীয় কি নামে ডাকা হয়, কোন দেশের রাজধানী কোনটা, ন্যাশনাল ফ্ল্যাগ কোনটা, তো এইগুলো আপনার প্রমাণ করার দরকার নেই, এগুলো জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টের মধ্যে আসবে। এটা ছাড়া বাংলাদেশের যে সড়ক এবং সমুদ্র পথের যে নিয়ম কানুন, যে আদালতে মামলাটা চলতেছে ওই আদালতের বিচারক এবং বিচারকের আশেপাশে আরো যত অ্যাডভোকেট আছেন এদের নাম ঠিকানা, অর্থাৎ এই 57 নম্বরে এমসিকিউর জন্য অলরেডি আপনাদের মুখস্থ আছে, সেটাকে আরেকবার এখন লিখিত আকারে নিয়ে আসবেন প্যারা করে, যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট হচ্ছে এই জিনিসগুলা। এরপরে যেখানে চলে যাবেন, আমরা নর্মালি যেভাবে পড়ি, তাহলে আপনার কাছে যেটা মনে হবে স্টেপলে, অর্থাৎ আপনি যখন আদালতে কথা বলবেন একটু সাবধানে কথা বলতে হবে, একটা কথা বললে পরে অস্বীকার করতে পারবেন না, যেটাকে আমরা বলি যে স্টেপল। এই 115 থেকে মোটামুটি 115টাই গুরুত্বপূর্ণ, 16 আর 17 নর্মালি দরকার হয় না। লিখিত পরীক্ষায় আপনার ওই 115টা নাম্বার যেটা আছে এটা থেকে আপনাকে দিয়ে দেয়, তো এটার পাশে আরেকটা শব্দ দেয় যে ওয়েবারের নীতি কি, যদিও এখানে দেওয়া নেই, সেটা আমরা লিখিত হ্যান্ড নোটে আপনাদেরকে দিয়ে দিব, যে স্টেপল এবং ওয়েবারের মধ্যে পার্থক্যটা কি, 5টা পার্থক্য লিখুন, স্টেপল এবং ওয়েবার ব্যাখ্যা করুন, এইরকম আসতে পারে। তো স্টেপলটা আমরা বুঝলাম যে আপনার কোনো বক্তৃতা, আপনার কোনো কাজ, আপনার কোনো নীরবতা যদি অন্য কাউকে উৎসাহিত করে কিছু করার জন্য, যেমন আপনি জমি বিক্রি করবেন, বলছেন, আমি বলছি ঠিক আছে ভাই কিনবো, আপনাকে টাকা দিলাম, পরে বলতেছেন আপনি বিক্রি করবেন না, তো আপনি এরকম অস্বীকার করতে পারবেন না। তার ওয়েবারের নীতি হচ্ছে যখন ব্যক্তি কিছু কোনো দাবি কি করে ছেড়ে দেয়, হয়তো আপনি আমার কাছে কি পাবেন 10 লাখ টাকা পাবেন,
এখন একদিন আইসা বললেন যে ভাই ঠিক আছে 10 লাখ দেওয়ার দরকার নেই, আপনি টাকা 5 লাখ দেন, ঝামেলা ক্লিয়ার করেন, আর আপনার কাছে আমি আর চাইবো না। যেমন আমরা জানি আদালতে যখন মামলা করি আমরা কি করি, আমাদের যে সিপিসির অর্ডার বলে যে হোল ক্লেমটা করতে হবে, কিছু ক্লেম ছেড়ে দিলে পরে আমরা দ্বিতীয়বার করতে পারবো না। এই যে আপনার ন্যায্য দাবি যেটা আপনি ছেড়ে দিচ্ছেন, তো এটাকে আইনের ভাষায় ডক্টরিন অফ ওয়েবার বলে। তো এটা আমরা লিখিত হ্যান্ডনোটে আপনাদের 5টা পার্থক্য দিয়ে দেওয়ার চেষ্টা করব যে স্টেপল এবং ওয়েবারের মধ্যে পার্থক্যটা কি। তাহলে 115 যাবতীয়ভাবে আপনি ব্যাখ্যা হিসাবে রাখবেন। তাহলে আমরা প্রথমে দেখলাম যে কিছু জিনিস আমার প্রমাণ করার দরকার নেই, বোঝা কমে গেল, আদালতের ঘাড়ে চলে গেল, সেটা মুখস্থ রাখবো। দ্বিতীয়ত, আমি কথা বলার সময় আমি সাবধানে কথা বলবো যাতে আমার উপর স্ট্রেপল কি না হয়, স্ট্রেপলের কোনো প্রভাব যাতে না পড়ে। এখন কাহিনীটা যেটা হচ্ছে যে আমরা কোন জিনিসটা আদালতে প্রমাণ করব, এরপরে যেটা আসে। এখন এটা তো আপনি এমসিকিউর জন্য পড়ছেন, এখন লিখিত পরীক্ষায় কিভাবে লিখবেন যদি আপনাকে দেয় যে প্রমাণের দায়ভার কি, প্রমাণের দায়ভার আপনি আলোচনা করেন। তো এক্ষেত্রে এই যে বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়ভার, এই জিনিসটা হেডিং বানানোর পর আপনাকে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে যে সাক্ষ্য আইন 1872 এর 101 নম্বর সেকশন থেকে নিয়ে মোটামুটি 112 নম্বর সেকশন পর্যন্ত বিভিন্ন রকম প্রমাণের দায়ভার আলোচনা করা হয়েছে। যথাক্রমে 101 বলতেছে যে যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতে মামলা করে প্রতিকার চাইবেন, এইভাবে আপনাকে লিখতে হবে যে যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতে প্রতিকার চেয়ে কোনো মামলা দায়ের করবেন, তাকে ওই জিনিসটা ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে। আর 102-এ যখন লিখবেন আপনাকে ওই একই রকম, যে 102 বলতেছে যে যখন কোনো পক্ষই কোনো প্রকার এভিডেন্স দিবে না তখন আদালতের রায় যার বিপক্ষে যাবে, যিনি ক্ষতিগ্রস্ত হবেন, মামলায় হেরে যাবেন, ওনার্স অফ প্রুফ অর্থাৎ প্রমাণের দায়ভার তার উপর তখন বর্তাবে। আর 103-এর ক্ষেত্রে আপনি ওই একই রকম ভাবে লিখবেন যে 103 মোতাবেক যিনি কখনো একটা বিশেষ ঘটনা সম্পর্কে জানবেন, পার্টিকুলার ফ্যাক্ট সম্পর্কে জানবেন, ওইটা প্রমাণের দায়ভার তার উপরই বর্তাবে। যেমন এইবারও ছিল যে মেট্রো রেলের টিকিট সম্পর্কিত বিষয়টা সম্ভবত। আর এই 103-এর মধ্যে আমরা ওই জিনিসটা নিয়ে আসতে পারি যে সাক্ষ্য আইনের 11 ধারা যে এলিবি জিনিসটা আছে সেই জিনিসটা আমরা নিয়ে আসতে পারি, যে আপনি ঘটনার দিন সেখানে ছিলেন না। তো এটা কে জানে? এটা আপনি জানেন, আমি তো আর জানি না। তাহলে প্রমাণ আপনাকেই করতে হবে। তাহলে প্লি অফ এলিবি আমরা 103 মোতাবেক আপনাকেই প্রমাণ করতে হবে, যিনি এলিবি দাবি করবেন ওনাকেই প্রমাণ করতে হবে যে উনি এখানে ছিলেন না, অথবা একটা কাজ একদম হাইলি ইমপ্রবাবল, কোনোভাবেই সম্ভব না, সেটা 103-এর অধীনে ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে এলিবি দাবি করবে। তো 104-এর ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে 104-এর ক্ষেত্রে হচ্ছে যদি আদালতে একটা এভিডেন্স আমরা এডমিসেবল করতে চাই যে আমার এই সাক্ষ্যটা আদালত গ্রহণ করুন, কিন্তু বাই ডিফল্ট আইন বলতেছে যে এটা গ্রহণ করার আগে আরেকটা জিনিস প্রমাণ করেন। যেমন যে ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা এডমিসেবল করানোর প্রথম শর্ত হচ্ছে ব্যক্তি মারা গেছে, এইটা আগে কনফার্ম হইতে হবে। তাইলে ওই ব্যক্তির যে ডেথ সার্টিফিকেট এইটা আগে নিয়ে আসেন, প্রমাণ করেন, তারপরে তার মৃত্যু সনদ যে ডাইং ডিক্লারেশন সেটা গৃহীত হবে। তো আপনাকে যদি এইভাবেও দিয়ে দিতে পারে যে আমাদের ডাইং ডিক্লারেশন কোথায় আছে, যে 32-এর 1-এ, এখন এইটা প্রমাণ করার জন্য সংশ্লিষ্ট কোন ধারাটা আপনি ব্যবহার করবেন, তাহলে আমরা 104টা ব্যবহার করব, যে যেখানে কি করতেছে একটা জিনিস প্রমাণ করার জন্য আরেকটা জিনিস প্রমাণ করতে হচ্ছে। 105 যেটা আমরা পেনাল কোডের যে স্পেশাল আমাদের জেনারেল এক্সেপশন আছে, যে কোনো ব্যক্তি যদি কি করে আদালতে এসে কোনো প্রকার অজুহাত দাঁড়ায়, কোনো প্রকার এক্সেপশন চায়, কোনো প্রাইভেট ডিফেন্স দাবি করে যে এই আইনে অথবা পেনাল কোডে অথবা কোনো আইনের প্রভাইজো অথবা কোনো আইনের সারাংশে সেই সুবিধাটা পাচ্ছে, তাকেই সেটা প্রমাণ করতে হবে। আদালত ইন জেনারেল ধরে নেবে আইনে এরকম কোনো এক্সেপশন দেওয়া নাই, কোনো সুবিধা দেওয়া নাই এই জিনিসটা। তাহলে 105-এর কথা হচ্ছে আদালত ধরে নেবে কোনো প্রকার এক্সেপশন নাই, যিনি এক্সেপশন দাবি করবেন তাকেই সেটা প্রমাণ করতে হবে যে কোন আইনের কোন ধারায় কোন প্রোভাইজোর মাধ্যমে উনি সুবিধাটা নিতে চান, এই জিনিসটা তাকেই প্রমাণ করতে হবে যিনি স্পেশাল এক্সেপশন বা সাধারণ এক্সেপশন দাবি করবেন। 106-এর ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে স্পেশাল উইথিন নলেজ, যে কোনো একটা বিশেষ জ্ঞান সম্পর্কে যদি কেউ কোনো প্রকার একটা ফ্যাক্টর অস্তিত্ব আছে হিসাবে যদি ধরে নিতে চায়, তাহলে ওই স্পেশাল নলেজটা তাকেই প্রমাণ করতে হবে, অন্য কেউ নয়। আর 107 এবং 108-এর ক্ষেত্রে কনফিউশন সবসময় থাকে যে 107-এ কি বলতেছে আর 108-এ কি বলতেছে। এইটা জিনিস যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে 107-এ আপনাকে বলতেছে যে ব্যক্তি 30 বছর পর্যন্ত জীবিত থাকে, এইটা হেডিংয়ে আপনি মনে রাখবেন।
যে নর্মালি একজন ব্যক্তি 30 বছর পর্যন্ত জীবিত থাকে, যিনি বলবেন যে ব্যক্তি মারা গেছে, বার্ডেন অফ প্রুফ তার ঘাড়ে যে কবে কিভাবে মারা গেল। তাহলে 107-এর অধীনে ব্যক্তি 30 বছর জীবিত থাকে, আর যিনি বলবেন যে না উনি মারা গেছেন, তাহলে বার্ডেন অফ প্রুফ তার কাছে আসবে যে কবে কিভাবে মারা গেল। হয়তো একজন ব্যক্তিকে আপনি 20 বছর আগে দেখছেন, আপনি বললেন যে তার সাথে আমার 20 বছর আগে কথা হয়েছে, তো আইনের দৃষ্টিতে উনি জীবিত। আমি যদি বলি যে না উনি মারা গেছেন, তাহলে বার্ডেন অফ প্রুফ এখন আমার কাছে, আপনার কাছে না, যে আপনাকে দেখাইতে হবে না কিভাবে জীবিত। আমি তখন বার্ডেন অফ প্রুফটা আমার উপর আসবে, এভিডেন্স দিতে হবে যে উনি এভাবে মারা গেছেন। আর 108-এ যেটা বলতেছে যে যে স্বাভাবিকভাবে একজন ব্যক্তি যাদের সাথে দেখাশোনা চলাফেরা উঠা করে গত 7 বছর যাবৎ যদি তার এই যে স্বাভাবিক ব্যক্তিরা তাকে না শুনে, আইনের দৃষ্টিতে উনি মৃত। এখন যিনি দাবি করবেন যে না উনি জীবিত, তাহলে বার্ডেন অফ প্রুফ তার ঘাড়ে যাবে যে উনি কিভাবে জীবিত আপনি প্রমাণ করেন। তাহলে দুইটা দুই রকম আমাদের সিনারিও হিসাবে কাজ করে। আর 109-এর ক্ষেত্রে আপনি সংক্ষেপে শুধু মনে রাখবেন যে যে কোনো রিলেশন বা সম্পর্ক যিনি অস্বীকার করবেন উনি সেটা প্রমাণ করবেন যে আপনার পার্টনার। এখন আমি যদি বলি না আপনি আমার কোনো ব্যবসায়িক পার্টনার না, এখন বার্ডেন অফ প্রুফ আমার উপর, আপনি যদি বলেন যে না যিনি অস্বীকার করবেন তার উপর, তার মানে যেই পার্টনারশিপটা অস্বীকার করবে সে প্রমাণ করবে যে কিভাবে তাদের পার্টনারশিপটা ভাঙলো। একই রকমভাবে এই যে ল্যান্ডলর্ড, আপনার বাসার যে আপনি যেখানে ভাড়াটিয়া থাকেন, এখন আপনার বাড়ির মালিক এবং যে আপনি ভাড়াটিয়া, এখন যদি বাড়ির মালিক যদি বলে যে এই আমরা ভাড়াটিয়া না, তাহলে সেটা বাড়ির মালিক প্রমাণ করুক, আপনাকে প্রমাণ করতে হবে না। একই রকমভাবে 110 থেকে এবার তো আমাদের এমসিকিউটাও ছিল, সেটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার দেওয়ানি মামলা প্র্যাকটিসের ক্ষেত্রে 110টা খুবই গুরুত্বপূর্ণ, যে ওনারশিপ প্রমাণটা আসলে কে করবে। তো এর নর্মাল কথা হচ্ছে যে যিনি দখলে আছেন বাই ডিফল্ট আমরা ধরে নিই যে উনিই দখলে থাকবেন, উনিই সম্পত্তির মালিক। যিনি মালিকানা অস্বীকার করবেন উনিই প্রমাণ করবেন যে উনি কিভাবে মালিক। এরপরে যেটা 111-তে বলতেছে যে আসলে কোথাও যদি একটা ট্রানজ্যাকশনে আমাদেরকে কি করতে হয়, গুড ফেইথ প্রমাণ করতে হয়, যে একটা সরল বিশ্বাস আছে। তো এই ক্ষেত্রে যিনি অ্যাক্টিভ কনফিডেন্সে থাকবেন, যেমন ধরেন যে ছাত্র এবং শিক্ষকের ট্রানজ্যাকশনে যদি কোনো প্রকার সেখানে বিরোধ দেখা দেয়, মক্কেল এবং আইনজীবীর মধ্যে যদি কোনো প্রকার মামলা হয় এবং সেখানে যদি প্রশ্ন উঠে যে সরল বিশ্বাসটা আসলে কে প্রমাণ করবে, তো তখন নর্মালি আমরা জানি আইনে যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন। কিন্তু এই 111-তে বলে যে না, সরল বিশ্বাসটা সর্ব অবস্থায় যিনি অ্যাক্টিভ কনফিডেন্সে থাকেন, মানে সর্ব অবস্থায়, যেমন ধরুন যে কোর্সের মধ্যে আপনারা মানে এটা বাই ডিফল্ট এটা ধরে নেন যে আমি আপনাদের থেকে একটু বেশি জানি। একটা ছাত্র এবং শিক্ষকের মধ্যে ছাত্র সবসময় ধরে নেয় শিক্ষকরা বেশি জানে। অ্যাডভোকেট এবং মক্কেলের মধ্যে মক্কেল সর্ব অবস্থায় ধরে নেয় অ্যাডভোকেট বেশি জানে। এখন আমাদের মধ্যে যদি কোনো প্রকার বিরোধ ঘটে, যে কোনো প্রকার লেনদেনে, অ্যাক্টিভ কনফিডেন্সে যেহেতু আমি আছি, শিক্ষক আছে, অ্যাডভোকেট আছে, তাকেই প্রমাণ করতে হবে যে এখানে একটা সরল বিশ্বাস ছিল, মক্কেলকে প্রমাণ করার দরকার নেই। আর 112 অলরেডি আমরা বলেই দিলাম যে এখানে হচ্ছে লেজিটিমেসি শব্দটা হাইলাইট করে রাখবেন, যে সন্তানের বৈধতার ক্ষেত্রে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে বিবাহ বৈধ হইতে হবে, আর একটা হচ্ছে যে যদি তালাক হয়ে যায় তাহলে 280 দিন প্লাস ওই মহিলা অবিবাহিত থাকবে। আর এই ক্ষেত্রে এলিবিটা নিতে পারবে, যেটাকে আমরা বলি যে এলিবিটা নিতে পারবে স্বামী, সে যদি প্রমাণ করতে পারে যে ওই মহিলা যখন গর্ভবতী হয় তখন সে কি ছিল, তার সাথে তার কোনো অ্যাক্সেস ছিল না, এই জিনিসটা তাকে প্রমাণ করতে হবে। এই একটা কথাই মনে রাখবেন। আর 114-তে অলরেডি আপনি এমসিকিউর জন্য মুখস্থ আপনার করার কথা, তো ওগুলা যদি মুখস্থ থাকে ওগুলো আরেকবার রিভিশন দিয়ে নেবেন, নর্মালি অতটা গুরুত্বপূর্ণ না, তারপরও বলা যায় না কোথা থেকে আসে, যেহেতু আমাদের মুখস্থ আছে যে কিছু ফ্যাক্ট আছে যেগুলো আদালত কি করতে পারে, ধরে নিতে পারে যে ঘটনাটা এরকম। যেমন চোরাই পরে যদি আপনার কাছে চোরাই মাল পাওয়া যায়, আপনি হয় চুরি করছেন না হলে চোরাই মাল আপনি ক্রয় করেন, এরকম আমরা ধরে নিতে পারি। এটা ছাড়া এই যে অ্যাকমপ্লিস আছে এর বক্তব্যটা নর্মালি আমরা ধরে নিব যে সত্য কথা বলতেছে না। যখন আনুষঙ্গিক এভিডেন্সের সাথে আমরা কোরোবোরেশন করব তখন ধরে নিব যে ঠিক আছে এরকম। তো এরকম সেখানে অনেকগুলা কথা বলা আছে, যেমন ধরেন যে আপনাকে একটা দলিল আনার জন্য বলছে, আপনাকে একটা প্রশ্ন করছে, আপনি উপস্থাপন করতেছেন, আইন ধরে নিতে পারে যে এটা আপনার বিপক্ষে যাবে। এটা ছাড়া ধরেন যে আদালতের কাজ, সরকারি কাজ আমরা ধরেই নিই স্বাভাবিক নিয়মে হচ্ছে। একটা চেক যদি আপনি কাউকে দেন সেটা আমরা ধরেই নিব আপনি কোনো দায় পরিশোধ করার জন্য দিয়েছেন, কোনো কনসিডারেশন ছিল বলেই তো আপনি কাউকে কোনো চেক দিয়েছেন।
তো এরকম অনেকগুলো জিনিস আছে, আপনার দায়িত্ব হচ্ছে ওইগুলোকে একটু আরেকবার এমসিকিউর মতো করে রিভিশনটা আপনি দিয়ে নেবেন। এখন এরপরে যেটা আসি, আমরা অলরেডি এই পর্যন্ত আমরা বলে দিলাম যে কে একজন যোগ্য সাক্ষী হইতে পারে। সবাই সাক্ষ্য দিতে পারে, তবে তবে দিয়ে আপনাকে ওই 4টা কন্ডিশন দিতে হবে, যে অতি অল্প বয়সের কারণে, অথবা বয়স বেশির কারণে, অথবা শারীরিক অথবা মানসিক যে কোনো কারণে, অথবা মানসিক যে ইনফার্মিটির কারণে, দৈহিক অক্ষমতার কারণে ব্যক্তি যদি রেশনাল মানে উপযুক্ত প্রশ্ন বুঝতে এবং উপযুক্ত অ্যান্সার দিতে না পারে, তবেই ব্যক্তি কি হবে, ডিসকোয়ালিফাই হবে, অর্থাৎ কম্পিটেন্ট হবে না। নাইলে সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারে। তবে এক্ষেত্রে আপনাকে কোড আনকোড দিয়ে দিতে পারে, যে দিল যে 7 বছরের একটা বাচ্চা, তবে সে অনেক ম্যাচিওর, সে একটা হত্যা মামলার ক্ষেত্রে সে একজন যোগ্য সাক্ষী হইতে পারে কিনা। তাহলে আপনি কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে যে 7 বছরের বাচ্চা তো ঠিক আছে, ওইখানে লেখা আছে কিনা যে সে রেশনাল প্রশ্ন বুঝে বা সে একদম ম্যাচিওর কিনা। এই শব্দটা থাকলে আপনার কনক্লুশন আসবে যে হ্যাঁ সে যোগ্য সাক্ষী হইতে পারে। যেহেতু 118 বলছে যে বয়স কোনো ফ্যাক্টর না, যদি সে কি করতে পারে, প্রশ্ন বুঝে উপযুক্ত অ্যান্সার দিতে পারে। আর ওইখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ, যে লুনেটিক ব্যক্তি, পাগল ব্যক্তিও যোগ্য সাক্ষী হইতে পারে যখন সে ভালো অবস্থায় কি করে তার মানে একজন পাগল ব্যক্তিও যোগ্য সাক্ষী হইতে পারে। কারণ অনেক পাগল আছে, দেখবেন যে দিনে পাগল রাতে ভালো, বা রাতে পাগল দিনে ভালো। তো ওই ভালো অবস্থায় সে যদি সাক্ষী দেয় সেটা কিন্তু যোগ্য সাক্ষী হবে। আর ডাম উইটনেসের ক্ষেত্রে এতটুকু মনে রাখবেন যে ডাম উইটনেসের ক্ষেত্রে যে উনি কমিউনিকেশন করে ইশারায় যে সাক্ষ্যটা দিবেন, এটা লিখিত আকারে প্রকাশ্য আদালতে হবে। তবে তার এই লিখিত সাক্ষ্যটাকে মৌখিক সাক্ষ্য হিসাবে গণ্য করা হবে, জাস্ট এতটুকুই। আর এই যে 120টা দেওয়ানি মামলার প্রথম ভাগটা হচ্ছে যে পার্টি টু স্যুট, অর্থাৎ যে কোনো দেওয়ানি মামলায় পক্ষরাও কিন্তু যোগ্য সাক্ষী, বাদী এবং বিবাদী এরাও যোগ্য সাক্ষী। এরপরে স্বামী এবং স্ত্রী দেওয়ানি মামলায় যোগ্য সাক্ষী। ফৌজদারি মামলার ক্ষেত্রে পরস্পরের বিরুদ্ধে যোগ্য সাক্ষী, কিন্তু পরস্পরের পক্ষে যোগ্য সাক্ষী না। একটা কথাই তাহলে মনে রাখবেন, স্বামী স্ত্রী সর্ব অবস্থায় যোগ্য সাক্ষী, শুধু ফৌজদারি মামলায় পরস্পরের পক্ষে, অর্থাৎ স্বামী গিয়ে স্ত্রীর পক্ষে কোনো প্রকার এভিডেন্স দিলে আদালত বলবে যে 120 ধারা এটা কম্পিটেন্ট না। আর স্ত্রী গিয়ে স্বামীর পক্ষে কথা বলতে পারবে না, কিন্তু বিপক্ষে সাক্ষী দিতে পারবে যে হ্যাঁ আমার স্বামী চোর ডাকাত, কোনো সমস্যা নেই। তার মানে শাস্তি তারা দিতে পারবে, কিন্তু তারা শাস্তি থেকে বাঁচাইতে পারবে না। এরপরে এই 121, 22, 23 যা আছে এগুলো আমাদের লিখিত পরীক্ষার জন্য কাজের না। তারপরেও যদি আপনি এমসিকিউর জন্য যদি পড়েন যে প্রিভিলেজ কমিউনিকেশন জিনিসটা কি, সাক্ষ্য আইন অনুযায়ী আপনি ব্যাখ্যা করেন, যদি এরকম দেওয়া থাকে আপনি এমসিকিউর জিনিসটা কাজে লাগাইতে পারেন। যে প্রিভিলেজ কমিউনিকেশন মানে আইনগতভাবে এমন কিছু যোগাযোগ, এমন কিছু কথাবার্তা আছে যেগুলো আদালত কাউকে বাধ্য করতে পারে না প্রকাশ করার জন্য, অথবা ব্যক্তি প্রকাশ করতে চাইলে আদালত সেটা গ্রহণ করতে পারে না। তাহলে প্রিভিলেজ কমিউনিকেশনের ডেফিনেশন হচ্ছে এটা, যে সাক্ষ্য আইন অনুযায়ী প্রিভিলেজ কমিউনিকেশন হচ্ছে সেইগুলা, যেই কথাবার্তা বা যেই যোগাযোগ আদালত কাউকে বাধ্য করতে পারে না প্রকাশ করার জন্য, ব্যক্তি প্রকাশ করতে চাইলেও আদালত সেটা নিতে পারে না আইনের কারণে, সেটাই হচ্ছে প্রিভিলেজ কমিউনিকেশন। তো আমরা সেটা সর্বাবস্থায় জানি যে বিবাহ চলাকালীন সময়ে, রাষ্ট্রীয় ব্যাপারে, অফিসিয়াল কমিউনিকেশন, অপরাধের সংবাদ কোথায় পাইলো, এই যে অ্যাডভোকেট সাহেবদের যে কমিউনিকেশন 26, 27, 28 তিনোটাই একই রকম। এমসিকিউর জন্য আপনি অলরেডি হেডিংগুলো কিন্তু পড়েছেন, ওইভাবে দিয়ে দিতে পারেন যদি একান্তই কমন না পড়ে। এরপরে চলে আসি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে, সেটা হচ্ছে মোটামুটি আমাদের এই যে লিডিং কোশ্চেন 141, 42, 43। তো এটা আমাদের এমসিকিউতে আমরা কিন্তু ত্রিভুজ আকারে পড়াইছিলাম, সেটা যদি একটু মনে রাখেন সবচেয়ে ইজি হয়। যে উপরে রাখলেন 141, যে যেই প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে, প্রশ্নের উত্তরে শুধু অথবা ইয়েস অথবা নো ছাড়া আর কিছু বলা যাচ্ছে না, সেটাই হচ্ছে আমাদের লিডিং কোশ্চেন 141-এর অধীনে। আর 142 আমাদেরকে বলতেছে যে আমরা কখন লিডিং কোশ্চেন করতে পারবো না। একটা হচ্ছে জবানবন্দি দেওয়ার সময়, যখন প্রথমবার সাক্ষীরা আদালতে গিয়ে কিছু বলে তখন আমরা জিজ্ঞেস করতে পারবো না। আর একটা হচ্ছে পুনঃ জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে। তাহলে লিডিং কোশ্চেন কখন আমরা করব? 143 বলতেছে যে ক্রস এক্সামিনেশন বা জেরা করার সময় আপনি লিডিং কোশ্চেন করতে পারবেন।
তো এইভাবে ত্রিভুজ আকারে জাস্ট সেকশন নাম্বারটা মনে রাখবেন, তাহলে আপনি খুব সহজে অ্যান্সারটা কিন্তু করতে পারবেন। এরপরে আপনি আর যেই জিনিসটা দেখতে পারেন 146টা আমরা লিখিতের জন্য দেখব, সেটা হচ্ছে যে ক্রস এক্সামিনেশনে কোন কোন প্রশ্নগুলো আসলে লফুল, এইটা একটু আপনি দেখতে পারেন। আর যেটা আমরা দেখব সেটা হচ্ছে 154টা একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে ওই যে হোস্টাইল উইটনেস যেটা হয়, এই ধারাটা মনে রাখবো। আর হোস্টাইল উইটনেসকে আপনি প্রশ্ন করতে হইলে আদালতের অনুমতি নিয়ে তাকে প্রশ্নটা করতে হবে। আরেকটা হচ্ছে যে 155, যে আমরা সাক্ষীর চরিত্র কি কি ক্ষেত্রে হরণ করতে পারতেছি, তার গ্রহণযোগ্যতা আমরা কিভাবে নষ্ট করব। আগে 4টা ছিল, এখন 3টা কারণ দেওয়া আছে। ওই ধর্ষণ মামলায় মহিলাটা এখান থেকে সরানো হয়েছে, যে সে ঘুষ খেয়েছে, সে বিশ্বাসযোগ্য না, এরকম 3টা কারণ আছে যেটা আমরা মুখস্থ করব। এরপরে রিফ্রেশিং মেমোরি, শুধু হেডিংটা একটু মনে রাখতে পারেন, আপনার ভিতরে অতটা জটিল কিছু না। আর মোটামুটি যদি আমরা বলি, এখান থেকে অলরেডি আমরা বললাম যে 165টা আমরা দেখব যে বিচারক কি করতে পারে, যে কোনো কোশ্চেন এবং যে কোনো জিনিস উপস্থাপন করার জন্য আপনারা আদেশটা দিতে পারে। আর সর্বশেষ এটা ইংরেজিটা মনে রাখবেন যে কোড আনকোড আপনারা এইটুক দিয়ে দিতে পারে যে নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স। সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে আপনার মতামত ব্যক্ত করেন। তো এরকম ক্ষেত্রে আপনি আগে মূল জিনিসটা বুঝবেন যে কোনো মামলায় যদি বিচারক যেই সাক্ষ্যটা গ্রহণ করা দরকার ছিল না কিন্তু 136-এর ক্ষমতা বলে সে গ্রহণ করে নিছে, অথবা যেটা রিজেক্ট করার দরকার ছিল না 136-এ সে রিজেক্ট করে নিছে, কিন্তু এর কারণে যদি ন্যায় বিচার যদি ব্যাহত না হয়, যে সাক্ষ্যগুলো সে গ্রহণ করেছে তার মাধ্যমেই যদি উপযুক্ত বিচার সম্ভব হয়, তাহলে এই যে গ্রহণ করলো না বা এই যে সে রিজেক্ট করে দিল, এই অনিয়মের কারণে মামলায় কোনো প্রভাব পড়বে না, মানে নতুন করে কোনো বিচার হবে না। যেমন আমরা সেই সিআরপিসিতেও জানি যে কিছু কিছু অনিয়মের কারণে কার্যধারা বাতিল হয়, কিছু কিছু কারণে বাতিল হয় না। 167টা আমরা মোটামুটি আপনাদেরকে লিখিত আকারে কিভাবে লিখবেন সেটা লিখিত হ্যান্ডনোটে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তবে এই সেকশনটা গুরুত্বপূর্ণ। আর 165টাও গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাই আমরা বাকি অংশের দিকে। তো বাকি অংশটা যদি আমরা বলি গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে যে এখানে এই দুটো অবশ্যই পড়বেন, যে ওরাল এভিডেন্স জিনিসটা কি, ওরাল এভিডেন্স কিভাবে দিতে হয়, 4টা যে কারণ দেওয়া আছে, যে দেখলে সরাসরি দেখবেন, শুনলেন কানে শুনবে, অনুভব করলেন যে করবেন, এই জিনিসগুলো এখান থেকে আমরা অবশ্যই দেখব। এরপরে 61তে আমাদের কন্টেন্ট অফ ডকুমেন্ট, প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স কিভাবে আমরা প্রমাণ করব, আর সেকেন্ডারি এভিডেন্স কখন দিতে পারবো, এই প্রতিটা সেকশন গুরুত্বপূর্ণ। এরপরে যদি আসি আমরা এখান থেকে যে পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট এবং সার্টিফাইড কপি, এই 3টার আমরা ডিটেইলে আপনাকে মুখস্থ রাখতে হবে। আর প্রিজাম্পশনটা তো আমরা বললাম, শুধু জাস্ট হেডিংটা মনে রাখবেন, এটা লিখিতের জন্য কোনো কাজের নেই। আর শুধু আমাদের এই যে 90 আর 90 এইটা লিখিতের জন্য আসতে পারে, আপনারা ব্যাখ্যা করতে বলতে পারে যে 30 বছরের পুরাতন দলিল বা 5 বছরের পুরাতন ইলেকট্রনিক রেকর্ড সম্পর্কে আদালতের ধারণাটা কি, এ নিয়ে একটু ব্যাখ্যা করেন। আর সামনের দিকে যদি আমরা যাই, মোটামুটি সামনে থেকে গুরুত্বপূর্ণ যদি হয় আমাদের এই চরিত্রটা অলরেডি আপনাদের মুখস্থ থাকার কথা, এটা একটু জাস্ট মুখস্থ রাখবেন। যে দেওয়ানি বা ফৌজদারি মামলায় চরিত্রের প্রাসঙ্গিকতা, নর্মালি দেওয়ানি মামলায় কোনো প্রাসঙ্গিকতা নাই, শুধু ক্ষতিপূরণ নির্ধারণে প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় গুড ক্যারেক্টার ইজ প্রাসঙ্গিক, কখন প্রাসঙ্গিক হবে, যখন অপরপক্ষ এখানে আমাদের এই 53 হচ্ছে যে গুড ক্যারেক্টারটা প্রাসঙ্গিক, আর ব্যাড ক্যারেক্টার শুধু তখনই প্রাসঙ্গিক যখন ব্যক্তি গুড ক্যারেক্টারটা দাবি করে, মানে 53 যখন কেউ ক্লেম করবে তখনই 54 প্রাসঙ্গিক, মানে 53 পড়লে তারপরে 54 আসবে। তো এটা জাস্ট আপনি এমসিকিউ আকারে মনে রাখবেন, যদি কোট আন কোট দেয়, নর্মালি লিখিত পরীক্ষা আসে না, তারপরেও যদি আসে যাতে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এর পাশাপাশি যদি আমরা দেখি আমাদের জন্য এই যে জাজমেন্ট বা রায়, এইটা প্রতিটা সেকশন ওইভাবে পড়ার দরকার নেই। আমরা যেটা বলেছি যে জেনারেল নিয়ম হচ্ছে কি, কোনো মামলার জাজমেন্টই অন্য মামলার প্রাসঙ্গিক না, এটা হচ্ছে জেনারেল নিয়ম। তবে এই যে 40, 41, 42 শুধু প্রাসঙ্গিক। তো 40-এ কি আছে, আমরা রেস জুডিকাটার জন্য ব্যবহার করব, পূর্বে যদি কোনো মামলা ডিসাইড হয়ে যায় তাহলে সেকেন্ড ট্রায়াল হবে না। এই যে 41-এ আমাদেরকে প্রবিট, সেখানে অ্যাডমিরালিটি, সেখানে ম্যাট্রিমোনিয়াল রিলেটেড 4টা কথা বলে, ওইগুলো একটু জাস্ট আমরা এমসিকিউর জন্য মুখস্থ করছি, আরেকবার শুধু মনে করবেন।
আর যদি পাবলিক নেচারের কোনো রায় ডিগ্রি হয় তাহলে সেটা আমাদের প্রাসঙ্গিক হইতে পারে। আর এবারেও এমসিকিউ যেটা ছিল আমাদের এই 44 থেকে ছিল যে ফ্রড, ভিনিসিয়াস, এভরিথিং অথবা প্রসিডিং ছিল। মানে এই যে উপরে যেগুলো আমরা বললাম এগুলা যদি আপনি প্রমাণ করতে পারেন যে প্রতারণা অথবা যোগসাজশী, তাহলে আপনার কি এগুলো প্রাসঙ্গিক হয় না। তো 44টা থেকে কিন্তু আমাদের এমসিকিউটা ছিল। তাহলে এই রায় বা জাজমেন্টটাও কিভাবে আপনাদের যদি আসে আমরা লিখে দেওয়ার চেষ্টা করব, তাইলে আপনার ইজি হয়ে যাবে। আপনার দায়িত্ব হচ্ছে শুধু সেকশনটা মনে রাখেন যে এক মামলার জাজমেন্ট অন্য মামলার প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক শুধু তিনটা ধারায় হচ্ছে 40, 41, 42। 40-এ হচ্ছে পূর্ববর্তী উপযুক্ত আদালত কর্তৃক ট্রায়াল হইলে, আর 41 হচ্ছে আমাদের চারটা জিনিস, আর 42 হচ্ছে যে পাবলিক নেচারের হইলে, আর 44 বলে যদি ফ্রড অথবা কলুশন আমরা প্রমাণ করতে পারি তাহলে এগুলা কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। এরপরে এখান থেকে আমরা 32টা যেটা আছে, 32টাকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 32-এর অ্যাক্ট, যেটা হচ্ছে আমাদের ডাইং ডিক্লারেশন। তবে 32 ধারায় আরো কিছু কথা বলে, এইগুলার হেডিংগুলো আমরা শুধু একটু মনে রাখবো, যে ব্যক্তির মৃত্যু সম্পর্কে, বিজনেস সম্পর্কে, ইন্টারেস্ট সম্পর্কে, পাবলিক রাইট সম্পর্কে, রিলেশন সম্পর্কে, ফ্যামিলি অ্যাফেয়ার সম্পর্কে। তার মানে এগুলো জাস্ট হেডিংটা মনে রাখবো, কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের বিস্তারিত আমরা ওই যে ডাইং ডিক্লারেশনটাই পড়বো। আর এখান থেকে যদি বলি, এটা তো আমরা অলরেডি বিস্তারিত পড়তে হবে, এক শব্দে এগুলো বোঝানো সম্ভব না অ্যাডমিশন এবং কনফেশনের ক্ষেত্রে। তবে এই কনফেশনটা আপনি ওই এমসিকিউর আকারে মনে রাখেন, যে যদি কোনো প্রকার ভাবে কি করা হয় টিপ দিয়ে, অর্থাৎ থ্রেট, ইনডিউস এবং প্রমিস, এই টিপ দিয়ে যদি কোনো কিছু আদায় করা হয় এটা সাক্ষ্যগত ভ্যালু নেই। পুলিশ যদি আপনাকে হুমকি ধমকি দিয়ে কোনো কিছু নেয়, এগুলো কোনো কাজে আসবে না। এটা ছাড়া যে পুলিশ অফিসারের নিকট যাই কিছু স্বীকার করেন, এটা কোনো সাক্ষ্যগত ভ্যালু থাকবে না। পুলিশ হেফাজতে যাই কিছু স্বীকার করেন, সাক্ষ্যগত ভ্যালু থাকবে না। আবার এর ব্যতিক্রম হচ্ছে যদি আপনার কথার উপর ভিত্তি করে কিছু উদ্ধার হয়, যতটুকু উদ্ধার হবে ততটুকু প্রমাণ করা কিন্তু যাবে। তো এর জন্য 24, 25, 26, 27, 28 এবং 29 এই পর্যন্ত আপনি এমসিকিউর মতো করে পড়া শুরু করেন। তো আমরা লিখিত সময় ক্লাসে আপনাদেরকে দিব যে কিভাবে আপনি জিনিসটা লিখবেন। আর যেটা আমাদের ওই যে স্টপলের ক্ষেত্রে ছিল 31 নম্বর ধারাটা, দেখেন যে এডমিশন নট এ কনক্লুসিভ প্রুফ বাট মে স্টপ। তো এটা কোট আনকোট একটু মনে রাখার চেষ্টা করবেন। এখন আসি এইদিকে, যদি আপনি দেখেন এইদিকে আমরা বলেছি যে 6 নাম্বারটা আমরা মনে রাখবো, আর হচ্ছে আমাদের 9 নাম্বারটা আমরা মনে রাখবো, আর হচ্ছে আমাদের 11 নাম্বারটা। এই তিনটা লাইন আমরা মনে রাখার চেষ্টা করব। আর 5 নাম্বারটা তো কোট আনকোট আপনাকে এর জন্য পড়তে হয়, যে 5 নাম্বার আমাদেরকে বলে যে আদালতে আমরা কি বিষয়ে সাক্ষ্য দিতে পারবো, যে আমরা ফ্যাক্ট ইন ইস্যু রিলেটেড এবং রেলিভেন্ট ফ্যাক্ট নিয়ে কথা বলতে পারবো। এখন এই ফ্যাক্ট ইন ইস্যু কি, এটা ডেফিনেশনে দেওয়া আছে যে কোনো বিশ্বাসের অস্তিত্ব, কোনো সংজ্ঞা, মানে যেইটা জাস্ট যদি আমরা বলি, তবে এইটা আপনি একটু ডেফিনেশন থেকে ভালো করে ডেফিনেশনটা আপনার একটু পড়া দরকার, যেটা আমরা লিখিত মধ্যে নিয়ে আসবো, যে ফ্যাক্ট ইন ইস্যু আসলে কি আর রেলিভেন্ট ফ্যাক্ট জিনিসটা কি। তাহলে আদালতে শুধু আমরা ফ্যাক্ট ইন ইস্যু এবং রেলিভেন্ট ফ্যাক্ট নিয়ে কথা বলতে পারবো। তো এটাই ছিল মোটামুটি ওভারঅল আমাদের সাক্ষ্য আইন। আশা করি আপনার